দীর্ঘ ৫ বছরের ভালোবাসা গত ৫ দিনে সমাপ্ত হলো। কারণ ভালোবাসার মানুষটি অন্য কাউকে বিয়ে করে ফেলছে। রানা সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে। যে ছেলেটা সবসময় হাসিখুশি এবং দুষ্টামি আড্ডায় ব্যস্ত থাকত, সে ছেলেটি এই ৫ দিনে বাসা থেকে বেরই হয় না। কোনো রকম খাওয়া দাওয়াও করছে না, যেটা তার বাবা মা কেউ মানতে পারছে না। তাহাকে হাসিখুশি রাখার জন্য কোনো প্রকার চেষ্টাই বাকি রাখেনি। সব চেষ্টাই ব্যর্থ হলো। রাত ১২টা হঠাৎ করে চিৎকার দিয়ে উঠল, মিষ্টি! তার চিৎকার শুনে পাশের রুম থেকে তার বাবা মা চলে আসে। যেই দিন মিষ্টির বিয়ে হয় সেই দিন রাত থেকেই রানা এরকম চিৎকার দিয়ে ওঠে। রাতের মধ্যে কমপক্ষে ৫-৬ বার এভাবে উঠে যায়। আম্মু, আম্মু, আমি মিষ্টিকে ছাড়া বাঁচব না, প্লিজ তোমরা মিষ্টিকে এনে দাও। আচ্ছা, সকালে এনে দিচ্ছি। আচ্ছা। এরপর রানাকে ঘুম পাড়িয়ে দেয় তার আম্মু, বলে সকালে এনে দিবে। এটা বললেই রানা শুয়ে পড়ে। তা না হলে বসেই থাকবে। তাহলে চলুন না তাহাদের প্রেমের একটু গল্প শুনে আসি। রানা হলো শহরের ছেলে। তার বাবার অনেক ব্যবসা আছে ঢাকাতে। বড় বড় শিল্পপতিদের মধ্যে রানার বাবাও একজন। রানা তার বাবার একমাত্র সন্তান। সবাই তাহাকে আদর করে। যখন যা ইচ্ছে রানা তাই পায়। দৈনিক কম খরচ করলেও রানা ৫০,০০০ টাকা খরচ করে। তাহার এই খরচ নিয়ে কখনো কেউ কিছু বলেনি। আর মিষ্টি হলো মধ্যবিত্ত পরিবারের মেয়ে। মিষ্টিদের গ্রামের বাসা চট্টগ্রামে। এখানে তার বাবা একটা দোকান করে, তাই মিষ্টিদের পরিবার এখানে বাসা ভাড়া নিয়ে থাকে। মিষ্টি দেখতে শুনতে অনেক সুন্দরী ছিল। আর মিষ্টি সরল সহজ একটা মেয়ে। সে কলেজে ভর্তি হয়। যেই দিন ভর্তি হলো সেই দিনই রানার নজরে পড়ে গেল। রানা আবার ৮-১০টা ছেলের মতো বখাটে নয়। সে অনেক ভদ্র এবং ভালো ছাত্র কলেজের মধ্যে। লেখাপড়া ১ নাম্বার রানা পুরো কলেজের মধ্যে। তাই রানাকে সবাই কম বেশি চিনে আর সম্মানও করে। তাই রানা সাহস পায় না যে মিষ্টিকে বলবে সে তাহাকে পছন্দ করে। অনেক রকম চেষ্টা করে রানা মিষ্টির সাথে একটু কথা বলতে, কিন্তু সাহস হয় না, কারণ মিষ্টি রানার ১ ক্লাস জুনিয়র। আর রানা তার ক্লাসের মেয়েদের সাথেই কথা বলে না, তার মধ্যে আবার জুনিয়র একটা মেয়ের সাথে কথা বলা। এইভাবে চলতে থাকে বেশ কিছুদিন। রানা দূর থেকেই মিষ্টিকেই পছন্দ করে আর দূর থেকে তাহাকে ফলো করে। হঠাৎ একদিন কলেজের ভিতরে কিছু বখাটে পোলাপাইন আসে। এসে মেয়েদের মধ্যে যাকে পায় তাহাকেই বিরক্ত করা শুরু করে। কারো ওড়না, আবার কাহারও বই, আবার কাহারও মুখে পানি মারে, আবার অশ্লীল কথাবার্তা বলে। মিষ্টি তার বান্ধবীকে বলে, এরা কারা এত কিছু করছে কিন্তু কিচ্ছু বলতাছে না যে? এরা এই এলাকার ছাত্রলীগ। বর্তমানে এদের ক্ষমতা দেয়। কেউ কিছু বলার সাহস পায় না। কেউ কিছু বললে হয়তো তার জীবন শেষ, নয়তো পঙ্গু করে ফেলবে চিরকালের জন্য। তাই বলে ওদের এই অত্যাচার নীরবে সহ্য করে নিতে হবে? তাছাড়া আর কোনো উপায় নেই। আর এরা তো কলেজের বাইরে বিরক্ত করতো, আর আজকে কলেজের মধ্যে চলে এসেছে। কলেজের সকল ছাত্ররা এক হলেও তো ওদেরকে কিছু করতে পারতো। এক হয়ে কি নিজের জীবন হারাবে নাকি? ওদের যাকে ইচ্ছে তাকে ধরে নিয়ে যাবে। তারা ইচ্ছা মতো ব্যবহার করে ছেড়ে দেবে। সেটা নিয়ে যদি কেউ প্রতিবাদ করতে চায় তাহলে তার সাথে যা যা করা হয়েছে সবকিছু ইন্টারনেট জগতে ভাইরাল করে দেবে। আমাদের কলেজের কত ছাত্রীকে নিয়ে গেল, সংখ্যাও মনে নেই। তাই তুমি সাবধানে থেকো। কি সাবধানে থাকবো? তোমার কথা শুনেই তো আমি নিস্তব্ধ হয়ে গেলাম। হঠাৎ রানা বাইক নিয়ে কলেজে ঢুকলো। এমন সময়ই বখাটেগুলোকে দেখতে পেল। তখন রানা বাইক নিয়ে তাহাদের সামনে গিয়ে দাঁড়ায়। কি হচ্ছে এসব? দেখতে পাচ্ছিস না, আদর সম্মান করছি। এটা বলার সাথে সাথেই রানা যে বলল তার গালে ঠাস করে একটা থাপ্পড় বসাইয়া দিল। থাপ্পড়ের আওয়াজে পুরো কলেজ থ হয়ে গেল। সবাই রানার দিকে তাকিয়ে আছে। মিষ্টিও তাকিয়ে আছে। ছেলেটা কে? আমাদের কলেজের নাকি? তুমি রানা ভাইয়াকে চেনো না? রানা ভাই আমাদের 1 বছরের সিনিয়র। পুরো কলেজের ভেতরে 1 নাম্বার ছাত্র। শুধু 1 নাম্বার ছাত্র নয়, সব দিক থেকে 1 নাম্বার। যেমন স্মার্ট, তার দিক থেকে কলেজের ভেতরে 1 নাম্বার। ভদ্রতার দিক থেকেও 1 নাম্বার। টাকা পয়সার দিক থেকেও 1 নাম্বার। আর মনেও কোনো অহংকার নেই। কলেজের সকল মেয়েরই ক্রাশ, কিন্তু সে কাউকে পাত্তা দেয় না। কারণ সে রিলেশন তো দূরের কথা, মেয়েদের সাথে কথাই বলে না। থাপ্পড় দেওয়ার পরই সবাই রানার উপর ঝাঁপিয়ে পড়ল। এমনভাবে ঝাঁপিয়ে পড়ল মনে হচ্ছে পাখি কোনো খাবারের উপর ঝাঁপিয়ে পড়ল। সবাই ভয়ে কাঁপতেছে।
যে এত ভালো এবং ভদ্র ছেলেকে মেরে ফেলবে? সবাই শুধু মায়ের আওয়াজই শুনতে পায়, কিন্তু কে কাকে মারতেছে সেটা বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ পর রানা দাঁড়িয়ে গেল আর সবাই মাটিতে পড়ে গেল। সাথে সাথে কলেজের সকল ছাত্ররা রানাকে কোলে তুলে হই হুল্লোড় করতেছে। রানা যত বলতেছে নামাইতে, কিন্তু কেউ নামাচ্ছে না। এরপর মিষ্টি হাঁটি হাঁটি এক পা দুপা করে রানার সামনে আসলো। এরপর সবাই রানাকে নামিয়ে দিল। মিষ্টিকে দেখে হাই, আমি মিষ্টি, আপনার 1 বছর জুনিয়র। রানা হাত মিলাবে নাকি কি করবে বুঝতেছে না, অবাক হয়ে দাঁড়িয়ে আছে। সে হাত না বাড়ানোর কারণে মিষ্টি হাত সরিয়ে নিল। আপনাকে কিছু জিজ্ঞেস করছিলাম। আমি রানা। আমরা কি বন্ধু হতে পারি? আহ, মেঘনা চাইতে বৃষ্টি নাকি? আমি স্বপ্ন দেখতেছি না তো? কি হলো, চুপ করে আছেন যে? আপনার সমস্যা হলে থাক। না না, আমার কোনো সমস্যা নেই, আজ থেকে আমরা বন্ধু। এরপর রানা চলে গেল, মিষ্টিও চলে গেল। পরের দিন সকালে রানা কলেজে আসতেই মিষ্টি কোথায় থেকে যেন রানার কাছে এসে বসলো। আজকে আসতে দেরি হলো যে? ঘুম থেকে একটু দেরিতে উঠছি, তাই আর কি। আচ্ছা, তোমার বাবার এত টাকা পয়সা আছে, এত কিছু আছে, তারপরেও তোমার মধ্যে কোনো অহংকার নেই, কিংবা কোনো ক্ষমতাও দেখা যায় না যে? অহংকার করা ভালো কাজ নয়, আর টাকা পয়সা এই আছে এই নাই। টাকার জন্য যারা অহংকার কিংবা ক্ষমতা দেখায় তাহারা মানুষ নামের কলঙ্ক। তাছাড়া তাছাড়া আমি এত পড়াশোনা কি করব যদি একটু শিক্ষাটুকুর উপর চলতে না পারি? এইভাবে তাহাদের সম্পর্ক চলতে থাকে। এইভাবে চলতে চলতে 2 বছর চলে যায়। হঠাৎ একদিন মিষ্টি রানাকে জিজ্ঞেস করে, আচ্ছা রানা, তুমি কি কাউকে পছন্দ করো? হঠাৎ এমন প্রশ্ন কেন? না, বলো আমাকে। কলেজের সবাই বলে আমি নাকি তোমার গার্লফ্রেন্ড। তুমি আমার সাথেই শুধু কথা বলো আর মেশো, অন্য কোনো মেয়েকে পাত্তা দাও না। তুমি আমার গার্লফ্রেন্ড কিনা সেটা জানি না, তবে বাকি সবগুলোই সত্যি, সেটা তো তুমি নিজেই দেখতে পাও। আচ্ছা, কলেজে এত মেয়ে থাকতে তুমি কেন আমাকে বন্ধু হিসেবে বেছে নিলে, একটু জানতে পারি? এটার উত্তর আমার জানা নেই। তাহলে কি বুঝে নিব তুমি আমাকে আমার মতোই করে পছন্দ করো? তোমার মতো মানে? আমার জীবন সঙ্গীকে নিয়ে কিছু উক্তি ছিল যা সাধারণ সব মেয়েই চাইবে। আমার সব উক্তিগুলো তোমার মধ্যে খুঁজে পাচ্ছি। আমি জানি তুমি কখনো নিজ থেকে আমাকে কিছু বলবা না, কারণ তুমি ছেলেটাই অন্যরকম একটা ছেলে। আসলে সেই প্রথম দিনেই আমি তোমাকে ভালোবেসে ফেলি, কিন্তু তোমার আর আমার মধ্যে আকাশ জমিন তফাৎ। তাই সাহস করে কিছু বলিনি, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি, কিন্তু বন্ধু হতে গিয়ে কখন যে তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি জানি না। আমাদের তোমার মতো এত টাকা পয়সা নেই, কিন্তু অনেক ভালোবাসা আছে, যেটা কোটি কোটি টাকা দিয়েও তুমি কিনতে পারবে না। আমার তোমাদের মতো টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই লাগবে না। তোমার বাড়ির কাজের লোকের স্থানে আমাকে রাখিও, তবুও আমাকে তুমি নিজের করে নাও। আমি শুধু তোমাকে চাই, আর কিচ্ছু চাই না। একসাথে এত কিছু বললে আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব? আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। বলো। তোমার উক্তিগুলো একটু জানতে ইচ্ছে করছে আমার। এক, আমি যাকে জীবনসঙ্গী হিসেবে চাইবো সে শুধু একান্তই আমার থাকতে হবে। তার চোখে সুন্দর মেয়ে বলতে আমিই হব। অন্য কোনো মেয়ে তার কাছে ভালো লাগবে না। সে শুধু আমাকেই সময় দিবে, অন্য কোনো মেয়ের দিকে যেন ভুলেও না তাকায়। 2, মনের মধ্যে কোনো অহংকার থাকতে পারবে না। কখনো ভুলেও টাকা পয়সা নিয়ে অহংকার করতে পারবে না। গরিব অসহায় মানুষকে ভালোবাসবে। 3, আমি রাগ করলে আমার রাগ ভাঙাবে, আমাকে সরি বলবে। যতক্ষণ না আমার রাগ কমবে ততক্ষণ পর্যন্ত রাগ ভাঙানোর সব রকম চেষ্টা করতে হবে। 4, আমি মধ্যবিত্ত এটা জেনে আমাকে ভালোবাসবে, পরে কোনো প্রকার অপমান করতে পারবে না। 5, যতই ঝগড়া হোক না কেন রাতে তার বুকে আমাকে ঘুমাতে দিতে হবে। 6, আমাকে ইচ্ছে মতো ভালোবাসতে হবে। 7, আমি তার বাড়ির বউ হয়ে যেতে চাই না, আমি তার মায়ের মেয়ের মতো হয়ে যেতে চাই, বাবার কাছে মেয়ে হয়ে। আর আমি একা থাকতে চাই না, ফ্যামিলি নিয়ে থাকতে চাই। তো আমার ভিতরে এইগুলো পেয়েছো নাকি? সবগুলো পাবো কি করে, যেহেতু পেয়েছি আর তোমার সাথে মিশে বুঝেছি, বাকিগুলো তোমার মধ্যে পাবো। এখন শুধু তুমি রাজি হলেই হবে। আমি আর কি বলবো,
তুমিই তো সব বলে ফেলছো। তার মানে তুমিও কি আমাকে পছন্দ করো? তুমি হয়তো এটাও ভালো করে জানো যে ছেলেরা প্রেমে পড়লে ভীতু হয়ে যায়, যার ফলে সাহস পায় না ভালোবাসা প্রকাশ করার। এটা বলার সাথে সাথে মিষ্টি রানাকে জড়িয়ে ধরে। কলেজের সবাই দেখতেছে কি করছো, অন্য কিছু মনে করবে সবাই। আগে থেকেই মনে করে আছি সবাই, নতুন করে করার কিছু নেই। আর অন্য কিছু মনে করলে ঠিকই তো করবে, তাই না? আচ্ছা এবার ছাড়ো, সবাই তাকিয়ে আছে। ছাড়বো একটা শর্তে। বলো। আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যেতে হবে এখনই। আচ্ছা চলো। এরপর রানাকে মিষ্টি ছেড়ে দেয়। এরপর ফুচকা খেতে চলে গেল। এভাবে তাহাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা দিন দিন বেড়েই যাচ্ছে। চলতে চলতে 1 বছর চলে গেল। রানা তার আম্মু আব্বুকে তাহাদের সম্পর্কের কথা জানায়। আম্মু আব্বু, তোমাদেরকে একটা কথা বলতে চাই, কারণ তোমরাই আমার বাবা মা আর তোমরাই আমার বন্ধু। তোমাদেরকে ছাড়া আমি একটা অন্যায় করে ফেলছি। আরে কি করছিস সেটা বল। কোনো টাকা পয়সা লাগবে? লাগলে বল। কত কোটি টাকা লাগবে? এখনই দিচ্ছি। না বাবা, টাকা পয়সার বিষয় না, অন্য একটা বিষয়, কিন্তু ভয় লাগে বলতে পারছি না। ভয়হীন বলে পেল। তুমি আমাদের সব, আমাদের কাছে ভয় পেলে হবে নাকি? আমাকে ক্ষমা করে দিও আব্বু আম্মু। আসলে আমি একটা মেয়েকে ভালোবাসি। মেয়েটা অনেক সুন্দরী আর মেয়ের পরিবার মধ্যবিত্ত, তাই সাহস পাই না তোমাদেরকে বলতে। তাছাড়া মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। আরে এই ব্যাপার নিয়ে এত ভয় পাওয়া লাগে নাকি? আমার ছেলে তুই, তুই যাকে পছন্দ করবি তার সাথেই তো তোকে বিয়ে দেব আমি। মেয়েটা মধ্যবিত্ত তো কি হয়েছে, আমার তো টাকা পয়সা আছে। আমার তো কোনো মেয়ে নেই, তাই একটা মেয়ে হবে আমার। কবে যেতে হবে তাহার বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে সেটা বল। আমি মিষ্টির সাথে কথা বলে নিই আগে। আচ্ছা, তার আগে মিষ্টি মামনিকে একবার আমাদের বাড়িতে নিয়ে আসিস, কেমন? আচ্ছা আব্বু, কালকেই নিয়ে আসবো, কেমন? আচ্ছা, তার আগে মিষ্টি মামনিকে একবার আমাদের বাড়িতে নিয়ে আসিস, কেমন? আচ্ছা আব্বু, কালকেই নিয়ে আসবো, কেমন? আচ্ছা। পরের দিন সকালবেলা রান্না কলেজে যায়। কিছুক্ষণ পর মিষ্টিও চলে আসে। রাতে এতগুলো কল দিয়েছিলাম, রিসিভ করনি কেন? আমি ঘুমিয়ে পড়েছিলাম আর মোবাইল সাইলেন্ট করা ছিল। ও আচ্ছা, ওই শোনো, বলো। বাসায় তোমার কথা বলছি। তারা বলছে তোমাকে নিয়ে যেতে, তাই আজকে চলো আমার সাথে। আজকে না গেলে হয় না? আজকে গেলে সমস্যা কি? প্রস্তুতি বলতে একটা ব্যাপার আছে না। প্রস্তুতি লাগবে না, চলো তুমি আমার সাথে। তারপর রান্না মিষ্টিকে নিয়ে গেল। তাদের বাসায় ঢুকতে তার আম্মু এসে সামনে পড়ে। আম্মু। তোর আর বলা লাগবে না, আমি বুঝে গেছি এটা আমার মেয়ে মিষ্টি, তাই না? আম্মু। মাশাআল্লাহ, নাম যেমন মিষ্টি, দেখতেও মিষ্টির মতো। ওগো শুনছো? কই তুমি? ওই রানার আব্বু কোথায় তুমি? দেখো কে এসেছে। এত চিল্লাচিল্লি করতেছ কেন? কি হয়েছে? দেখো কে এসেছে। তুমি মিষ্টি মামনি নাকি? জি আঙ্কেল। আচ্ছা আমি একটা কথা বুঝলাম না, তোমরা মিষ্টিকে চিনো কি করে? তুই এত বড় হয়েছিস, কখনো অন্য কোনো মেয়ের সাথে এক হয়েছিস? আর এক না হলে অন্য কোনো মেয়েকে তুই এই বাড়িতে আনার সাহসও পেতে না। তাই আমরা বুঝে গেছি এটাই আমাদের মেয়ে মিষ্টি। দেখতে একদম মিষ্টির মতোই। আমার ছেলে বলে কথা, পছন্দ আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বলে ফেললে হবে নাকি? চলো মা, ভেতরে চলো। এরপর মিষ্টিকে ভিতরে নিয়ে গেল। রানার আম্মু ভিতরে গিয়ে দুজন ইচ্ছে মতো আড্ডা দিচ্ছে। রানা আর তার আব্বু ড্রয়িং রুমে বসে আছে। মেয়েকে পেয়ে আমাদের ভুলে গেলে নাকি? আমরা সবাই একসাথে বসে গল্প করে আসো এইদিকে। এত চেঁচামেচি করছো কেন? এতদিন পর একটা মেয়ে পেয়েছি, একটু সুখ দুঃখের আলাপ করে নেই। কিছুদিন পর তুমি সারা জীবনের জন্য পেয়ে যাবে, তখন দুঃখ সুখের গল্প করিও। এরপর মিষ্টি আর রানার আম্মু রানাদের কাছে আসে। মা তুমি বলো, কবে তোমাদের বাসায় যাব তোমাকে আনতে? আসলে আঙ্কেল, আমি এখনো আমাদের বিষয় বাসায় জানাইনি। আগে জানাই, তারপর আপনারা গেলে ভালো হবে। আরে তাড়াতাড়ি বলে ফেলো, তোমাকে আর সেখানে রাখতে চাই না, আমার মেয়ে করে নিয়ে আসতে চাই। নাকি আমি তোমার বাবার কাছে সব বলবো গিয়ে? না আঙ্কেল, সেটা আমিই করব। আপনাদের এত ভালোবাসা আমি কোথায় রাখবো সেটাই ভাবতেছি। আপনাদের মতো একটা পরিবার যে মেয়ে পাবে, তার জীবনে আর চাওয়ার কিছু বাকি থাকবে না। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তাড়াতাড়ি আপনাদের বাসায় চলে আসতে পারি। সেটাই। আজকে থেকে যাও মা আমার কাছে। না আন্টি, পরে অন্য দিন চলে আসব। বাসা যেহেতু চিনে ফেলেছি, সময় হলে চলে আসব। এখন আসি। রানা, যা মিষ্টি মামনিকে বাসায় নিয়ে পৌঁছে দিয়ে আয়। আচ্ছা বাবা। এরপর রানা মিষ্টিকে নিয়ে তাহাদের বাসা থেকে বের হয়ে পড়ল। আমার মা বাবাকে কেমন লাগলো তোমার? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম প্রথমে। কেন?
এত বড় বাড়ির মানুষ আমাকে মেনে নিবে কিনা। ভয় আছে এখনো? এত সুন্দর পরিবার দেখলে কেউ কখনো ভয় পায় নাকি? যদি সব পরিবারগুলো এমন হতো তাহলে মনে হয় বিচ্ছেদ নামক বিষয়টা পৃথিবীতে থাকতো না। তোমার বাবার এত টাকা পয়সা থাকতেও কোনো রকম অহংকার নেই। আমাকে একবারও জিজ্ঞেস করলো না আমি কেমন পরিবারের মেয়ে। তোমার পরিবারের সাথে আমাকে বিয়ে দিবে না, বিয়ে দিবে তোমার সাথে। তাই তুমি কেমন সেটা জানা প্রয়োজন, তোমার পরিবার না। সত্যি তোমাদের বাবা মা ছেলেকে যত দেখি ততই অবাক হচ্ছি। এত টাকা পয়সাওয়ালা মানুষও এত নরম মনের হয় নাকি? সত্যি বলতে তোমার বাসা থেকে আসতে মন চায়নি। মায়ের ভালোবাসা অনেক ভালো লাগলো। তুমি জানো মা আমাকে রান্নাঘরে নিয়ে কি করছে? কি করছে? আমাকে এই দুটো বালা দিয়েছে আর বলল এইগুলো নাকি তোমার দাদু তোমার আম্মুকে দিয়েছে আর আম্মু তোমার বউয়ের জন্য রেখেছে, তাই আমাকে আগেই দিয়ে দিল। দেখছো আমার মা কত সহজ সরল, তোমাকে এক দেখাই নিজের বউ করে নিল। আচ্ছা তুমি তাহলে এবার বাসায় যাও, আমার বাসার কাছে চলে আসছি। আচ্ছা আমি যাচ্ছি, তুমি বাসায় গিয়ে কল দিও। তুমিও সাবধানে যেও। এরপর মিষ্টি বাসায় চলে গেল আর রানাও বাসায় চলে গেল। একটু আগে রানার সাথে কলে কথা বলল। রানা অনেক রিকোয়েস্ট করে বলল মিষ্টি যেন তার বাবাকে তাহাদের সম্পর্কের কথা বলে। তাই মিষ্টি তার বাবার কাছে যায়। অনেক ভয়ে গেল, সেখানে তার মাও বসা ছিল। বাবা একটা কথা বলতাম, তুমি যদি কিছু মনে না করো। বলো, কি বলবা? বাবা আমি একটা ছেলেকে পছন্দ করি। তার বাবা শহরের মধ্যে অনেক বড় একজন শিল্পপতি। তাছাড়া ছেলেটাও আমাকে পছন্দ করে, আমিও ছেলেটাকে পছন্দ করি। তার বাবা মাও অনেক ভালো, তাহারাও রাজি। এখন তুমি যদি মিষ্টি কথা শেষ করার আগেই মিষ্টির গালে কষে একটা চর বসিয়ে দিল মিষ্টির বাবা। তোর সাহস হয় কি করে এইসব ভূত মাথায় ঢোকানোর? হ্যাঁ, আজ থেকে তোর বাসার বাইরে বের হওয়া, মোবাইল চালানো সম্পূর্ণ নিষেধ। তুমি কি দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? মান সম্মান সব শেষ হয়ে গেল। এই মেয়েকে নিয়ে তুমি গর্ব করতে? হ্যাঁ, এখন শুনছো কি বললো? তুই এমন একটা কাজ করবি আমরা কখনোই ভাবতে পারিনি। আচ্ছা আমি তো একটা ছেলেকে ভালোবেসেছি, তাহাকে নিয়ে পালিয়ে যাইনি তো যে তার কথা বলার সাথে সাথে আব্বু আমার গায়ে হাত তুলতে একটুও দ্বিধাবোধ করলো না। তুই সাহস পেলি কি করেছে তোকে অন্য কোথায় বা তোর মন মতো বিয়ে দিয়ে দিবে? তাছাড়া তোর এখনো 18 বছর পূর্ণ হতে 12 দিন বাকি আছে। তারপর তোর মনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবি। এখন এই 12 দিনের জন্য তোকে এই রুম থেকে বের হওয়াও নিষেধ। মিষ্টির কোনো কথাই শুনল না তার মা। তাহাকে রুমে বন্দি করে বাহির থেকে লক করে দিল। এরপর মিষ্টি যত কান্নাকাটি করে কেউ শুনছে না, কারণ মিষ্টির আম্মু মিষ্টির আব্বুর কাছে চলে গেল। এখন আমি কি করব? এই কথা যদি আরো শুনে তাহলে কি হবে? আরও কিছুতেই শুনবে না, তুমি চিন্তা করিও না। আর মাত্র 12 দিন আছে। 12 দিন পর আরস দেশে আসবে, তখনই বাকি সব কাজ সেরে ফেলতে হবে। আমি তো কখনো কল্পনাও করিনি যে ও আমাদের মেয়ে হয়ে এমন কিছু করবে। ভাগ্য ভালো পালিয়ে যায়নি, গেলে কি করতে তুমি? পরের দিন সকালে রানা কলেজে আসে, কিন্তু মিষ্টিকে পায় না। এরপর কল দেয়, কিন্তু তাও পায় না। তার বন্ধু বান্ধব সবাইকে জিজ্ঞেস করে, কেউ বলতে পারে না। রানা পাগলা কুত্তার মতো মাতাল হয়ে এদিক ওদিক ছোটাছুটি করে। তার পাগলামি দেখে মিষ্টির বান্ধবী মিতুর মন অনেক খারাপ হয়ে যায়। এরপর মিতু মিষ্টিদের বাসায় যায়। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভালো। মিষ্টি কোথায়? ওর মোবাইল বন্ধ, কলেজেও যায় না। ও তো বাসায় আছে, একটু সমস্যা, তাই ওর বাবা বাসা থেকে বের হতে নিষেধ করেছে। কি হয়েছে? মিষ্টির আম্মু এরপর সব বলে। মিতু সব জেনেও না জানার ভান করে। আচ্ছা আমি তাকে বুঝিয়ে বলবো যেন তোমাদের কথা মতো চলে। মা দেখো তো একটু। এরপর মিতু মিষ্টির রুমে যায়। মিষ্টি মিতুকে দেখার সাথে সাথে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রানা কেমন আছে রে? আমি জানি তোকে রানা পাঠিয়েছে। তোর সব প্রশ্নের উত্তর দিব আমি। আগে তোর মোবাইলটা দে, রানাকে একটু কল দেই, তা না হলে উল্টাপাল্টা কিছু করে বসবে। এরপর মিতু মোবাইল দেয় মিষ্টিকে। হ্যালো, কে? আমি মিষ্টি। তোমার কি হলো? ঠিক আছো তো? মোবাইল বন্ধ কেন? কলেজে আসোনি কেন?
ওই কি হলো, কান্না করতেছো কেন? বলো কি হয়েছে। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, প্লিজ কিছু বলো। কি হয়েছে তোমার? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। কষ্ট করে আমার বাড়ির পিছনের ব্যালকনির পিছনে একটু আসবা? 2 মিনিট, আমি আসতেছি। এসে কল দিও আর সাবধানে আসিও। কিছুক্ষণ পর রানা পিছনে চলে আসে, এসে কল দেয়। তারপর মিষ্টি বেলকনিতে চলে আসে, এসে দাঁড়িয়ে কান্না করে দেয়। কি হলো, কান্না করতেছো কেন? আমি উপরে আসবো? না, তুমি আসিও না, আসলে সমস্যা হবে। তাহলে তোমার কি হয়েছে বলো আমায়। আমাকে আটকে ফেলেছে। বাসা থেকে বের হওয়া, মোবাইল হাতে নেওয়া সম্পূর্ণ নিষেধ। কিন্তু কেন? জানি না, তোমার আর আমার সম্পর্কের কথা বলার পরই সবকিছু নিষেধ। আমি তোমার পরিবারের সাথে আমাদের বিষয়ে কথা বলবো। না, তুমি আঙ্কেল আন্টিকে পাঠাও। আমি এখনই পাঠাবো। এখন না, বিকেলবেলা পাঠিয়ে দিও। আর সাথে তুমিও আসিও। আচ্ছা। বাহিরে না ঘুরে সোজা বাসায় চলে যাও, লক্ষ্মী ছেলের মতো। আর একটু দেখি। তুমি কি পাগল নাকি? তুমি জানো না আমি কোন অবস্থায় আছি? বাবা দেখে ফেললে সমস্যা আছে। আচ্ছা, যাচ্ছি আমি। এরপর রানা চলে গেল। মিতু বলল। এবার বলো কি হয়েছে। এরপর মিষ্টি মিতুকে A to Z সব বলল। সাধারণ একটা বিষয় নিয়ে আঙ্কেল আন্টি এতটা গরম হওয়ার কথা নয়, নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা কারণ লুকোনো আছে। সেই কারণটাই তো আমি জানতে চাই। আজকেই জানতে পারবি যখন রানার বাবা মা চলে আসবে। দুপুর গড়িয়ে বিকাল চলে আসলো। মিতু আর জাইনি থেকে গেছে। যদি বিকেলবেলায় সাজাতে হয় মিষ্টিকে। কিছুক্ষণ পর মিষ্টিদের বাসার কলিং বেল বেজে উঠল। তখন মিষ্টির আব্বু বলল। এই অসময় কি আসলো? এই দেখো। মিষ্টির আব্বু দরজা খুলতেই দেখতে পেল রানা আর রানার বাবা মাকে। রানার হাতে মিষ্টির কার্টুন। আপনারা কারা? আর মিষ্টি নিয়ে এখানে কি? ভিতরে বসো, আমরা কথা বলি। আচ্ছা, ভিতরে আসুন। এরপর ভিতরে গিয়ে বসে তাহারা। মিষ্টি তো মহা খুশি, কারণ এখন মিষ্টিকে রুম থেকে বের করবে। সে রানার বাবা মাকে দেখতে পারবে। বলুন, আপনারা কারা আর কেন এসেছেন? আমি রাজ চৌধুরী, রাজ গ্রুপের প্রতিষ্ঠাতা ও পরিচালক। এছাড়াও এই শহরে আমার অনেকগুলো অফিস এবং 700 থেকে 800 কর্মচারী আছে আমার। আর এই রানা হলো আমার একমাত্র ছেলে। এবার কলেজে মাস্টার শেষ হবে, তারপরই আমার সব ব্যবসা তার হাতে তুলে দেব। ভালো কথা, কিন্তু এইগুলো আমাকে বলতেছেন কেন? কারণ আমার জানা মতে আপনার একজন মিষ্টি মেয়ে আছে, যার নামই মিষ্টি। আর মিষ্টি মামনি আমার ছেলেকে, আর আমার ছেলে মিষ্টি মামনিকে ভালোবাসে। এরা দুজন দুজনকে ভালোবাসে, তাই বিয়ের প্রস্তাব নিয়ে আসলাম। আপনি একজন সম্মানিত এবং অনেক বড় মানুষ। আপনি আমার বাড়িতে আসছেন, এটাই অনেক। কিন্তু আমি তো আপনার কথা রাখতে পারবো না। কিন্তু কেন? আমার মেয়েকে আমি তার 10 বছর বয়স থাকতে তার চাচাতো ভাই আরশের সাথে বিয়ে দিয়েছি। আরশ 12 দিন পর দেশে আসবে, আর তখন অনুষ্ঠান হবে, তারপর মিষ্টিকে নিয়ে যাবে। কিন্তু মিষ্টি মামনি এইসব কিছু তো বলেনি আমাদের। সে বলবে কি করে? সে এইসব কিছুই জানে না। ভিতর থেকে মিষ্টির দরজায় থাপ্পড় মারতে স্যার উচ্চ আওয়াজে বলতে লাগলো। আমি এইসব বিয়ে মানি না। আমাকে এখান থেকে নিয়ে যাও রানা, প্লিজ আঙ্কেল, আমাকে নিয়ে যান। আমি এই বিয়ে মানি না। কিন্তু আমরা তো রাজি আছি, আর আমরা তো তার অভিভাবক, আর শরীয়ত তো আমাদেরকে অনুমতি দিয়েছে তোকে নাবালক অবস্থায় বিয়ে দেওয়ার, আর আমরা তো তোর ভালোর জন্য দিয়েছি। শরীয়ত এটাও বলছে বুঝের হওয়ার পর যদি সে অস্বীকার করে তাহলে বিয়ে হবে না। আর আমি তাহাকে বিয়ে করব না, কারণ সংসার আমি করব, তোমরা না। তাহার কাছে আমাকে বিয়ে দিলে আমার লাশ পাবে তোমরা। কথাটা শুনেই রানা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। মিষ্টি দরজা খোলার সাথে সাথে রানাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি এখানে আর 1 মিনিটও থাকতে চাই না। এই জেলখানায় থাকলে আমি মরে যাব। এমন সময় কারো হাতের তালিতে সবাই দরজার দিকে তাকিয়ে দেখে আরশ। বাহ 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 বাহ, না বলে দেশে আসছি সারপ্রাইজ দেওয়ার জন্য। এখন এত বড় সারপ্রাইজ পাবো সেটা কখনোই কল্পনা করতে পারিনি। বাবা, তুমি না বলে হঠাৎ? চুপ করুন, আমি আপনাকে বিশ্বাস করে আমার বউকে কিছু জানাইনি, আর এখন এসে কি দেখলাম? এই তুই কে রে? আমার বউকে তুই জুড়িয়ে রেখেছিস? ও আমার ভালোবাসা, আর এখনো 12 দিন আছে। এর আগে বউ দাবি করলে সোজা জেলে পাঠাবো। তুই আমাকে চিনিস? আমার মুখের ওপর কথা বলিস? এটা বলে রানার কলার ধরে টেনে নেয়। আঙ্কেল কিছু বলুন। যা করার রানাই করবে। ঘুমন্ত বাঘকে জাগানো যে কি বড় অপরাধ সেটা এখন বুঝবে। আরশ রানাকে একটা চর মারে। তো সাহস হয় কি করে আমার অন্যের বউয়ের সাথে টাঙ্কি মারার? চরটা দেওয়ার সাথে সাথেই রানা আরশকে মারতে শুরু করলো।
আরশকে ইচ্ছে মতো মারতে থাকে রানা। কেউ থামানোরও সাহস পায় না, কারণ রানার চোখ দুটি আগুনের মতো লাল হয়ে গেছে। আরশকে মেরে রক্তাক্ত করে পিছনে রেখে মিষ্টির হাত ধরে মিষ্টিকে নিয়ে গেল। আরশ উঠে কিছু বলবে তার আগে মিষ্টির আব্বু আরশকে থামিয়ে দেয়। আর মাত্র 12 দিন আছে, এর আগে তো কিছু করতে পারবে না। কিছুক্ষণ পর রানার আব্বু মিষ্টিকে নিয়ে মিষ্টির বাবার কাছে এসে বলে, আমি পারতাম আপনার মেয়েকে এখন নিয়ে আমার ছেলের সাথে বিয়ে দিতাম, কিন্তু আমি সেটা করব না, কারণ আমি কোনো মাস্তানের বাবা কিংবা মাস্তান নই। আগামী 12 দিন পর এসে নিয়ে যাব। আশা করি এর আগে আপনি আগের যা যা হয়েছে সব কিছু মুছে ফেলবেন। এটা বলে রানার আব্বু চলে গেল। রানাকে অনেক বুঝিয়ে তারপর ঠান্ডা করলো রানাকে। এই 12 দিনের মধ্যে রানাকে কোনো রকম যোগাযোগ করতে নিষেধ করছে, আর মিষ্টির কাছেও কোনো মোবাইল ছিল না, সে যোগাযোগ করবে সে। রানার জন্য সে প্রতিদিন বেলকনিতে এসে অপেক্ষা করত, কিন্তু রানা আসেনি কোনোদিনও। 12 দিন আজ পূর্ণ হলো, তাই রানার বাবা থানা পুলিশ নিয়ে মিষ্টিদের বাসায় গেল, কিন্তু গিয়ে দেখে বাসায় কেউ নেই, তালা লাগানো। এই বাসার লোকেরা কোথায়? তাহারা তো আরো 10 দিন আগে তাহার মেয়ের বিয়ের অনুষ্ঠান করে চলে গেছে। বিয়ের 4র্থ দিন নাকি মেয়েকে নিয়ে ছেলে বিদেশ চলে যাবে, তাই তাহারা তাদের গ্রামের বাড়ি চলে গেছে। নাম্বার আছে তাহাদের? আমি নাম্বার দিয়ে কি করব? মানসিকভাবে রানা ভেঙে পড়ে। সেখানে আর কিছু বলেনি, তাই তাহাকে বাসায় নিয়ে গেল। এরপর থেকে রানা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে সকালে ঘুম থেকে উঠে রানা ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসে। তখন রানার আম্মু বলে, তোমার যেহেতু শরীর আর মন দুটোই খারাপ, তাই যদি একটু গ্রামে গিয়ে ঘুরে আসতে। তাছাড়া তোমার নানুর অবস্থাও নাকি ভালো না, যদি একটু দেখে আসতে। না আম্মু, ভালো লাগছে না। যাও, গ্রামের প্রকৃতি দেখে আসো, এমনি ভালো থাকবে। তাছাড়া আমার তো 5 বছরের মতো হয়েছে গ্রামে যাই না। আমি তো ব্যবসা নিয়ে একটু ব্যস্ত। আর তোমার নানা নানুও তোমাকে দেখতে নাকি খুব ইচ্ছে করছে। গিয়ে দেখে আসো, আর কয়েকদিন সেখানে থাকলে অতীত আস্তে আস্তে ভুলে যাবে। আচ্ছা, কখন যেতে হবে? আমি ড্রাইভারকে বলে রাখবো, তোমার যখন ইচ্ছে তখন ড্রাইভারকে নিয়ে যেও। না, গাড়ি নেওয়া লাগবে না, ট্রেনে যাবে। আর ট্রেনে গেলে ভালো লাগবে। আমি তো ট্রেনে চিনি না। ট্রেন স্টেশন থেকে তোমাকে এসে নিয়ে যাবে। আচ্ছা, তাহলে কখন রওনা দিতে হবে? 12টায় ট্রেন, তুমি তোমার ব্যাগ গুছিয়ে নাও। আচ্ছা। এরপর রানার আম্মু গ্রামে রানার নানার কাছে কল দেয়। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম বড় আম্মু, আমি সুইটি। কিরে মা, কেমন আছিস? তোমাকে ছাড়া ভালো থাকি কেমন করে আমি? তোর ভালো থাকার ওষুধ পাঠাইতেছি আজকে। মানে? আজকে রানা গ্রামে আসছে, তোদের সেখানে। কি বলো, সত্যি নাকি? আর কে কে আসবে? সত্যি। আর রানা একাই আসবে। শোন মা, রানা একটা মেয়েকে পছন্দ করতো, সেই মেয়ের বিয়ে হয়ে গেছে, তাই রানা মানসিকভাবে ভেঙে পড়ছে, ঠিকমতো খাওয়া দাওয়াও করতেছে না। ডাক্তার বলছে এভাবে বেশি দিন থাকলে পাগল হয়ে যাবে, তাই তোদের সেখানে পাঠিয়ে দিলাম, একটু হাসি খুশি রাখিস। তোমার ছোট মেয়েকে তুমি চিনো না বুঝি? চিনি বিধাই তো সেখানে পাঠাচ্ছি। আর শোন মা, রানা ট্রেনে আসছে, স্টেশন থেকে তোমার নানা মামাকে বলবা নিয়ে আসতে। আচ্ছা বড় আম্মু, এখন রাখো, আমি পুরো বাড়িতে সংবাদটা দিয়ে আসি। পাগলি একটা। সুইটি কল কেটে পুরো বাড়িতে খুশিতে নাচতে শুরু করলো, আর সবাইকে ধরে ধরে বলতে শুরু করলো, শহরে রাজপুত্র আসছে গ্রামে। সবাই রানাকে রাজপুত্র নামে ডাকে। সবাই তো মহা খুশি। পুরো বাড়ি পরিষ্কার করার কাজে সবাই নিয়োজিত। কেউ বাজারে চলে গেল, কেউ পুকুরে মাছ ধরতে শুরু করলো। রানার আম্মুকে নিয়ে তার মা খালা 5 জন, আর মামু হলো 3 জন, সবাই বিবাহিত। তো রানার আম্মু বাদে সবাই গ্রামে এক বাড়িতে থাকে। রানাকে সবাই ভালো জানে, কারণ তার নানার নাতি শুধু রানা, আর সবগুলো নাতনি। তার মামার এবং খালাদের কোনো ছেলে নেই। ছেলে বলতেই রানা, আর সবগুলো মেয়ে, সবাই ছোট ছোট। বড়োর মধ্যে শুধু সুইটি, আর সুইটি তার আম্মুর পরের খালার বড় মেয়ে। সুইটিকেও সবাই ভালো জানে। সুইটি একটু দুষ্টু ফাজিল টাইপের, একটু বললে ভুল হবে, বেশি। এখন সবাই রেল স্টেশনে যাওয়ার জন্য আবেদন করতেছে রানার নানার কাছে। তখন তিনি শুধু সুইটির বাবা আর সুইটির বড় মামাকে যেতে দেয়। তারপর তাহারা চলে গেল রেল স্টেশনে। এইদিকে পুরো বাড়ি এখন বিয়েবাড়ির মতো হই হুল্লোড় হচ্ছে। সবার কাছে আজকে ঈদের দিনের মতো মনে হচ্ছে। সুইটি তো সেজেগুজে রেডি, কখন আসবে রানা আর তাহাকে দেখবে। ছোটবেলায় কত যে তার সাথে খেলাধুলা করেছি হিসেব নেই। হঠাৎ করে সুইটির ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। ছোটবেলা, এই সিঙ্গাম শোন,
তুমি আবারও আমাকে সিঙ্গাম বলছো? আরে আর বলবো না, প্রমিস সিঙ্গাম থুক্কু সুইটি। আমি এক্ষুনি আম্মুকে বলে দিব যে তুমি আমাকে সিঙ্গাম বলছো। আর বলবো না বলছি তো। শোন না, আমার একটা খেলার কথা মনে পড়ছে, তুই খেলবি? কি খেলা বলো? জামাই বউ। এটা আবার কেমন খেলা? তুই বউ হবি আর আমি জামাই, দুজনে খেলবো। তারপরে আচ্ছা, কিন্তু জামাই বউ হলে কি হবে? তুই আমার বউ, তারপর যা করার আমি তোকে শিখিয়ে দিব। বউ কাকে বলে আমাকে একটু বুঝিয়ে বলো। আরে তোর আম্মুকে দেখিস না, সে তোর আব্বুর বউ আর তোর আব্বু জামাই। ও তাহলে আমাদের মেয়ে কই? তারপর রানা একটা পুতুল এনে দিয়ে বলে, এই নে, এটা তোর মেয়ে। নাম কি রাখবো? ওর নাম হলো সিঙ্গাম, হা হা হা। আমি খেলবো না এই খেলা, তুমি আমাকে বারবার সিঙ্গাম বলো। আম্মু। এরপর সুইটি চলে গেল কান্না করতে করতে। ছোট খালামণির ধাক্কায় সুইটি বাস্তবে ফিরে আসলো কল্পনা থেকে। না ছোট আম্মু, কিছু না গো, এমনিতেই ভাবতেছি রানা ভাই কত স্মার্ট হয়ে গেল, আর দেখতে কেমন হবে। আচ্ছা ছোট আম্মু। এরপর সুইটির খালামণি চলে গেল। সুইটি সেই দিনের কথাগুলো মনে করে একা একা হাসছে। আমি কি করে চিনবো সে? আমাকে কি করে চিনবে সে? আমার সাথে কাটানো সেই কথা মনে আছে নাকি? যদি মনে না থাকে তাহলে কেমন করে হবে? আরে চিনবে আমাকে, এত ফালতু চিন্তা ভাবনা করে মন খারাপ করার কোনো দরকার নেই। এরই মধ্যে সুইটি নিচ্ছে ওই হুলোরের আওয়াজ পেল, দৌড়ে নিচে গিয়ে নামে। গিয়ে দেখে মাত্র গাড়ি আসছে, কিন্তু এখনো কেউ নামেনি। রানার নানা গিয়ে দরজাটা খোলে। দরজা খোলার পর রানা গাড়ি থেকে নেমে পড়ে। সবাই নতুন দুলার মতো ফুল ছিটাচ্ছে। রানা গাড়ি থেকে নেমে তার নানাকে সালাম দেয়, নানুকেও দেয়। এরপর সবাইকে এক এক করে সালাম দিল, কিন্তু রানার মুখে কোনো হাসি নেই, একদম চুপচাপ, কিন্তু দেখতে মাশাআল্লাহ। এরই মধ্যে রানার নানু বলল, সুইটি নানু ভাই, তোমার ভাইকে তাহার রুমটা দেখিয়ে দাও তো। এটা আপনার রুম, এবার রুমে গিয়ে মন ভরে বিশ্রাম নিন। আচ্ছা যাও তুমি। সুইটি মন খারাপ করে আছে, কারণ সুইটিকে রানা আগের মতো ভালো জানে না। যদি জানতো তাহলে সুইটিকে আগে দেখলে সিঙ্গাম বলতো, কিন্তু তা বলেনি। অনেকক্ষণ পর সুইটি রানার রুমের সামনে আসে। এসে দেখে রানা মোবাইলের দিকে তাকিয়ে আছে মন খারাপ করে। সুইটি বুঝতে পেরেছে যে হয়তো তার প্রিয়জনের কথা মনে পড়ছে, তাই এক পা দুপা করে রুমের ভিতরে ঢুকে এরপর সুইটি পিছন থেকে আউ করে চিৎকার দিয়ে ওঠে। এতে রানা চমকে ওঠে। কি সমস্যা শুনি? এমন করলে কেন? করছি? কি করছি? রুমে এসেও এক্সের কথা মনে পড়ছে নাকি? আচ্ছা, যেটার জন্য আসছি, সবাই খেতে ডাকছে, আপনার জন্য বসে আছে সবাই। তুমি যাও, আমি আসছি। আমার সাথে আসলে কি হবে? আর এইরকম মনমরা হয়ে আছেন কেন? সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। এটা শহর নয় যে যেমন ইচ্ছা থাকবেন, এটা গ্রাম, তাই হাসি খুশি থাকতে হবে। এত জ্ঞান না দিয়ে চলো খেতে যাই। এরপর রানা গিয়ে টেবিলে বসছে খাওয়ার জন্য। সবাই তার জন্য অপেক্ষা করছিল। ভালো। মন খারাপ করো না রানা ভাই। বিয়ে করার ভূত উঠছে মাথায়, তাই মন খারাপ। বাবা, তো দিনকাল কেমন চলছে তোমার? জি মামা, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা। না না ভাই, ভালো লাগছে না কিছু। গ্রামের প্রকৃতি দেখলে এমনি মন ভালো হয়ে যাবে। খাওয়া শেষ করে রানা রুমে গিয়ে বসে আছে। সুইটি গিয়ে বলে, আসেন। কোথায়? ঘুরতে যাবেন না? না, আমি যাব না। এত ঢং করা লাগবে না, চলুন আমার সাথে। গ্রামটা কেমন লাগে আপনার কাছে? অনেক ভালো, কিন্তু অন্যদিন দেখব। আজকে চলো বাসায় চলে যাই। ওই গাছ থেকে আমাকে একটা আম পেড়ে দেন প্লিজ। কি? আমি আম পারবো? তাও আবার গাছে ওঠে? তোমার মাথা ঠিক আছে? আমাকে আম না পেড়ে দিলে আমি এইখানে বসে কান্না করব কিন্তু। তুমি কান্না করলে আমি কি করব? আমি যাই, তুমি থাকো এখানে। যান যান, সামনের জঙ্গলে পাতি শিয়াল আছে, তাছাড়া সেখানে বড় বড় সাপও আছে। তুমি এমন করো কেন? প্লিজ চলো, অন্যদিন বাসা থেকে মই এনে পেড়ে দিব। না এখন খাবো, তা না হলে। এই চুপ করো, কেউ দেখলে কি বলবে এত বড় মেয়ে মাটিতে বসে কান্না করলে? তাহলে পেড়ে দেন আম। আচ্ছা তুমি আমাকে তুলো। এরপর সুইটি রানা তুলে দেয় গাছে। রানা অনেক কষ্টে গাছে ওঠে এবং অনেকগুলো আম পাড়ে, কিন্তু এখন আর নামতে পারছে না। অন্যদিকে আম গাছওয়ালা ও বাগানের দিকে আসতেছে, সেটা সুইটি দেখলো, কিন্তু রানাকে রেখে যেতেও পারছে না। রানা গাছে কাঁপাকাঁপি শুরু করে দিল। মনে হয় আর 2-1 মিনিট থাকলে পড়েই যাবে। তখন সুইটি গাছে উঠে রানাকে নামতে
হেল্প করে। দৌড়াও, কেন? আগে দৌড়াও, তা না হলে চোর বলে মারবে আমাদেরকে। তার মানে আমরা আম চুরি করেছি? হুম। কি তুমি আমাকে দিয়ে চুরি করিয়েছো? আরে এত কথা না বলে দৌড়াও, তা না হলে মান সম্মান যা আছে সব চলে যাবে। এরপর দুজনে দৌড়াতে থাকে। অনেকক্ষণ দৌড়ানোর পর রানা হাঁপিয়ে যায়। এবার একটু থামো প্লিজ, আর পারছি না। এখানে বসো, আর সে আসবে না এখানে। দুজনে বসে পড়ে। রানা শুয়ে পড়ে। আরে আরে এখানে তো ময়লা, তুমি শুইছো কেন? তুমি কথা বলবা না? তুমি একটা চোর। মেয়ে মানুষ চোর হয় কিভাবে? চোর না হলে চুন্নি তুমি। চুরি করছো তুমি, আর দোষ আমাকে দিচ্ছ। তুমি বলছো তাই তো আমি চুরি করেছি। আর আমি কি জানতাম নাকি যে সেইগুলো অন্যের কাছে? আচ্ছা বাসায় চলো, বেলা অনেক হয়েছে। আচ্ছা চলো। এরপর বাসায় চলে গেল। রানা তার রুমে গিয়ে শুয়ে পড়ে। শুয়ে শুয়ে সুইটির ফাইজলামোগুলো মনে করে হাসছে একা একা। আসতে পারি? তাকিয়ে দেখে সুইটি। আসো। কি করতেছো? আচ্ছা, তোমার ভয় করে না চুরি করতে? আর তুমি যদি ধরা পড়ো তাহলে তোমাকে তো মাথা ন্যাড়া করে দিবে, তখন কি হবে? আরে ধরা পড়বো না, আমি এই কাজে অনেক আগ থেকেই ট্রেনিং প্রাপ্ত। আর ভয়, সেটা তো অনেক আগেই ভুলে গেছি। আচ্ছা শোনো, কালকে আমাদেরকে কলেজে বিদায় অনুষ্ঠান, সকাল সকাল যেতে হবে। আর নানা বলছে তোমাকে সাথে নিয়ে যেতে, তাই এখন শুয়ে পড়ো, কালকে সকাল সকাল উঠতে হবে। আমি যাব না। তাহলে আমিও যাব না। আমার সাথে তোমার কি সম্পর্ক? নানা ভাই বলছে যেতে, না গেলে নানার কথার অসম্মান করা হবে কিন্তু। আচ্ছা, এত জ্ঞান দেওয়া লাগবে না, আমি কালকে যাব। ধন্যবাদ। পরের দিন সকালে সুইটি এসে রানাকে ডাকতেছে, আর রানা গভীর ঘুমে আছে। ওই সময় নষ্ট হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি উঠুন। আর একটু প্লিজ। 30 মিনিট ধরে বলতেছেন, আর একটু। এরপর সুইটি এক জগ পানি এনে পুরো পানি রানার গায়ে ঢেলে দেয়। রানা লাফ দিয়ে উঠে বলে, কি হলো এটা? এমন করলে কেন তুমি? কলেজের অনুষ্ঠান কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে, কতক্ষণ যাবত ডাকতেছে, ওঠেন না কেন? আপনার জন্য আমার অনুষ্ঠানে হয়তো যাওয়া হবে না। আরে কান্না করো কেন বাচ্চাদের মতো? 2 মিনিট সময় দাও, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা। রানা তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হয়ে পড়ে। আজকে একটু মনটা হালকা লাগতেছে, কারণ অজানা। আর আজকে সকালটা শুরু হলো সুইটির শাসন দিয়ে। রিকশায় সুইটির পাশে বসে আছে। অনেকক্ষণ পর নজর পড়ল সুইটির আজকে শাড়ি পরেছে। নীল কালারের একটা শাড়ি আর নীল চড়ি। উপস, একদম নীল পরীর মতো লাগছে। রানা হাঁ করে তাকিয়ে আছে সুইটির দিকে। সে ভাবতে লাগলো, এটা কি সেই সুইটি যে কিনা ছোটবেলায় ল্যাংটা হয়ে আমার কাছে আসতো? আজ কত বড় হয়ে গেল, আর চুলগুলো ছাড়া বাতাসে উড়ে এসে এসে রানার মুখে পড়ে। আহ, কি ঘ্রাণ ওর চুলের। রানা রিকশায় বসে বসে সুইটিকে নিয়ে ভাবতেছে। সে ভাবতে ভাবতে ভুলেই গেল যে তাহাদের রিকশা গন্তব্যস্থানে চলে আসছে। কি হলো, নামছেন না যে? বসে থাকবেন নাকি? ও, চলে আসছি। না, আপনাকে রিকশা স্টেজে নিয়ে দিয়ে আসবে। তাড়াতাড়ি ওঠেন, অনেক দেরি করে ফেলছি। চলো। এরপর সুইটি হাঁটতে লাগলো, আর সুইটির পিছনে পিছনে রানা হাঁটতে লাগলো। কলেজের মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে রানার দিকে। শহরের ছেলে বলে কথা, সুন্দর তো হবেই, তাছাড়া চলাফেরা অন্যরকম, তাই সবাই তাকিয়ে আছে। রানা তাকিয়ে দেখে চারদিকে মেয়ে আর মেয়ে, মনে হয় মহিলা কলেজের অনুষ্ঠান হচ্ছে। কিছুটা যাওয়ার পর দেখলো এক জায়গায় স্টেজের সামনে ছেলেরা বসে আছে। সুইটি বলল, এখানে বসো তুমি, আমি স্টেজে যাচ্ছি। আচ্ছা। রানার চারপাশে অচেনা মানুষ, তাই সুইটির দিকে তাকিয়ে বসে আছে, আর মেয়েরা রানার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সুইটির বান্ধবীরা সুইটির কাছে আসে। কি রে, এত দেরি যে তোর? ওই সাহেবের জন্য দেরি হয়েছে, ঘুম থেকে টেনে ওঠানো যাচ্ছে না। সাহেবটা কে গো? কলেজে ঢোকার পর থেকেই সবাই তার দিকে আলমনে তাকিয়ে আছে। তোর কি হয়? আমার বড় আম্মুর ছেলে শহরে থাকে, গতকালকে আসছে গ্রামে, ছাকা খেয়ে বেকা হয়ে আছে। ও, তাহলে তুই সোজা করতেছিস নাকি? চেষ্টা করছি। শোন, আমরা সবাই একটা পরামর্শ করছি, তা হলো এই শহরের ছেলেটাকে স্টেজে ডাকবো গান গাইতে। গাইতে না পারলেই দেখবো চেহারাটা কেমন হয়। না, সে গান গাইতে পারবে না, শুধু শুধু এনে লজ্জা দিস না। তুই আর একটা কথাও বলবি না। কলেজের সবার ক্রাশ হয়ে বাসায় না যে বাস হয়ে যাক। বললাম তো সে গান গাইতে জানে না, শুধু শুধু কেন বেচারাকে লজ্জা দিবি? তুই চুপ কর, তার নাম কি আগে সেটা বল। রানা দেখো না, ওর রাগ বেশি, এমনিই আসতে চায়নি, সে জোর করে আমি আনছি। প্রিয় বন্ধু বান্ধবগণ,
এখন আমাদের সামনে একটি গান গেয়ে শোনাবেন এই অনুষ্ঠানের স্পেশাল অতিথি, শুধু শহর থেকে আগত কলেজের ছাত্রীদের ক্রাশ মিস্টার রানা সাহেব। রানা অবাক হয়ে গেল। সুইটি ইশারা করে বলতেছে যে সে না করছে, কিন্তু ওরা শুনেনি। সবাই হাত তালিয়ে দিতেছে। রানা বসা থেকে দাঁড়িয়ে গেল। সবার অনুরোধ, এক পা দু পা করে স্টেজের দিকে আগাচ্ছে। সুইটি মন খারাপ করে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। রানা একবার সুইটির দিকে তাকাচ্ছে, একবার স্টেজের সামনে সবার দিকে। মেয়েরা তো রানা রানা বলে চিল্লাচিল্লি শুরু করলো। রানার মাউথ দেওয়া হলো। সে হাতে নিয়ে ভাবছে। সে ভাবনার জগৎ থেকে ফিরে এসে গান গাওয়া শুরু করলো। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। মিষ্টি কণ্ঠে গানটি গাইল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সুইটি তো এখনো বিশ্বাস করতে পারছে না এটা কি বাস্তব নাকি স্বপ্ন। গান শেষে মেয়েরা এসে রানার কাছে মোবাইল নাম্বার চায়, ছবি তুলতে চায়। তখন রানা সুইটির হাতটি ধরে সেখান থেকে নিয়ে গেল। সুইটি আরও অবাক হলো। কি হলো, তুমি চুপ করে আছো যে? তুমি গান গাইতে পারো, আমি তো জানতাম না। এখন তো জানলে, এবার চলো ফুচকা খাবো আজকে তোমার সাথে। আমরাও খাবো। পিছনে ফিরে দেখে কিছু বখাটে ছেলে সুইটির একটি হাত ধরে আছে। আপনারা কারা? এই শালা চুপ কর। মাত্র একদিনে গ্রামে এসে পুটিয়ে ফেললি, আর আমরা যে 2 বছর ওর পিছনে ঘুরতেছি কোনো পাত্তা পাই না। আর আজকে তুই একটা গান গেয়ে ওকে নিয়ে ফুচকা খাবি? আগে আমাদেরকে সাথে একটু আড্ডা দেওয়ার জন্য দেয়, তারপর তুই নিয়ে যাস। আজকে অনেক সুন্দর লাগছে আমার পরিচাকে। সিঙ্গাম এরা কারা রে? রানার মুখে সিঙ্গাম শুনে সুইটি অনেক খুশি হয়, কারণ সে আগে রানাকে দেখতে পাচ্ছে। ওরা আমাকে প্রতিদিন বিরক্ত করে কলেজে আসলে, আর বাজে বাজে মন্তব্য করে আমাকে। কথাটা বলার সাথে সাথে রানা সুইটিকে একটা টান মেরে নিজের বুকে নিয়ে আসে, আর যে সুইটির হাতটি ধরেছিল তাহাকে একটা লাথি মারে রানা। তারপর তার সাথে সবার সাথে লেগে যায় মারামারি। অনেকক্ষণ যাবৎ সবাই মারামারি করে কলেজের সবাই তাকিয়ে আছে। সবাই রানাকে বাহ বাহ দিচ্ছে, কারণ এই বখাটেগুলো শুধু সুইটিকেই নয়, বরং কলেজের সকল ছাত্রীদের সাথে বাজে ব্যবহার করে, কিন্তু কখনো কেউ তাহার প্রতিবাদ করেনি। আজকে রানা প্রথম কলেজে আসছে, আর আজকেই শুরু করে দিল সে। সবাইকে মেরে আহত করে রানা সুইটির হাতটি ধরে নিয়ে গেল। তুমি ঠিক আছো তো? সুইটি কি বলবে বুঝতে পারছে না, কারণ কি হচ্ছে এই সব কিছুই তার মাথার উপর দিয়ে যাচ্ছে। শহরে মানুষ এত কিছু জানে কি করে? এই সিঙ্গাম, তোকে কিছু জিজ্ঞেস করেছি? আমি এখন অনেক বড় হয়ে গেছি, তুমি আমাকে সিঙ্গাম বলো কেন এখনো? তুমি তো আমার ছোট, তাই আমি বলতেই পারি। না, এটা শুনতে খারাপ শোনা যায়, তাই আর বলবা না তুমি। আচ্ছা, আর বলবো না সিঙ্গাম। আবার সরি। আচ্ছা, ফুচকা খাবো, চলো না প্লিজ। চলো আমার সাথে। আচ্ছা, তুমি ওদেরকে এইভাবে মারলে কেন? তুমি জানো না? কি জানবো? আমার সামনে কোনো অপরাধ আমি সহ্য করতে পারছি না, আর সেটা যদি আত্মীয়তার মধ্যে হয় তাহলে তো আরো আগে না। ভালো অভ্যাস। আচ্ছা, তুমি যে গান গাইতে পারো সেটা তুমি আমাকে আগে বলোনি কেন? তুমি কি আমাকে কখনো জিজ্ঞেস করেছো? না, তারপরও তোমাকে ছোটবেলায় স্কুলে জাতীয় সঙ্গীত গাইতে বলতে বলায় তুমি পালিয়ে গেছো, মনে আছে? মনে আছে। আমি কাহারও সামনে কিছু বলতে ভয় পেতাম। তাহলে এখন ভয় কোথায় গেল? শহরে গেলে সব কিছুই পালিয়ে যায়। ও, কিছুক্ষণ পর ফুচকার দোকানে চলে আসলো রানা আর সুইটি। মামা 2 প্লেট ফুচকা দাও তো। মামা 1 প্লেটে 2 প্লেট ফুচকা দাও। 1 প্লেট কেন? দুজনে 1 প্লেট থেকে খাবো তাই। সুইটি মুচকি মুচকি হাসছে, কারণ আজকে রানাকে একটু বেশি হাসি খুশি লাগছে, তার মধ্যে আবার রোমান্টিক ভাব। উপস, সরি, একটা কথা বলতে তো ভুলেই গেলাম।
সেটা হলো সুইটি সে ছোট্টবেলা থেকে রানাকে পছন্দ করে, কিন্তু রানারা শহরে চলে যাওয়ার কারণে তার মনের কথাটা বলার আর সাহস পাচ্ছিল না। এখন কেমন জানি একটু একটু ভালো লাগে রানার পাগলামিগুলো দেখে। আর সুইটি ভাবছে রানা যদি মিষ্টির কথা ভুলে যায় তাহলে আমি প্রপোজ করব, আর দেরি করব না, কারণ এবার প্রপোজ না করলে হয়তো হারিয়ে ফেলবো। এখন একজনে অন্যজনের প্লেট থেকে খাচ্ছে, হঠাৎ রানা একটা সুইটির মুখে দিয়ে দিল। সুইটি অবাক হয়ে তাকিয়ে আছে। এমন করে তাকিয়ে থাকলে আমার পেট ব্যথা করবে, খেয়ে নাও আগে। সুইটি একটু লজ্জা পেল। নিজে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে সেটা কিছু না, আর আমি বললেই আবার লজ্জা পাই। এত লজ্জা শরম কম কেন? মুখে যা আসে বলে দাও কেন? তুমি জানো না মেয়েদের একটু লজ্জা বেশি? আমার বইয়ে গেল মেয়েদের লজ্জা শরম দেখার জন্য। বেহায়ের মতো তাকিয়ে থাকে, তখন লজ্জা শরম কোথায় থাকে শুনি? তুমি কিন্তু আমাকে অপমান করছো, আর একবার এরকম অপমান করলে আমি কিন্তু কান্না করে দিব। পারবো তো কান্নাই করতে, কারণ সেই ছোটবেলা থেকে তুমি কোনো কিছু আমার সাথে না পারলে কান্না করে দিতে। এই জন্যই তো মানুষ বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে। এত বড় হয়েছে এখনো নাকি কান্না করবে? লজ্জা শরম সব গেল। আজকে বিয়ে দিলে কালকে বাচ্চা আম্মা আম্মা করে কান্না করবে, আর সে নাকি ছোট। এই আমি তো তোমার সাথে মজা করছি, প্লিজ কান্না থামা, মানুষ কি ভাববে? কান্নার হার আরো বেড়ে গেল। এখন কি করি একে নিয়ে আমি? ছোটবেলায় তো কান্না করলে কিস করে কোলে নিলে কান্না থামিয়ে দিতাম, এখন কি করব? এখনো কি এটা করব? না না, এটা করলে মানুষ খারাপ ভাববে, কিন্তু কি করলে থামবো? এই প্লিজ তুমি কান্না করিও না, আমি আর জীবনেও বলবো না তোমাকে এইসব, প্রমিস। সুইটির কান্নার আওয়াজ কোনো রকমে কমছে না, তাই রানা বাধ্য হয়ে সেই ছোটবেলার কাজটি করলো। কিস দেওয়ার সাথে সাথে সুইটি থ হয়ে গেল। কি হলো এটা? আর কিছু জিজ্ঞেস করবে তার আগেই রানা কোলে নিয়ে নিল সুইটিকে। সব কিছু সুইটির মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হচ্ছে এইসব? সুইটি কখনোই ভাবেনি যে রানা এমন কিছু একটা করবে। সে ভাবছে হয়তো সবার সামনে কান ধরে উঠবস করাবে, কিন্তু এই রকম একটা কাজ করবে তা সুইটি কখনোই ভাবতে পারেনি। কিছুক্ষণ পর সুইটি তার হাতের পাশ দিয়ে রানাকে মারতে শুরু করে। নামাও আমাকে, নামাও, লুচ্চা বেটা একটা। শরম বলতে কিছু নেই। এতগুলো মানুষের সামনে আমাকে কিস করে আবার কোলে নিয়ে নিল। মানুষ কি ভাবছে আমাকে নিয়ে? আমাকে আর কেউ বিয়ে করবে না। এই ন্যাকামো কান্না আর কখনোই আমার সামনে করবে না। কান্না করার সময় মনে ছিল না নিজের শরম বলতে একটা বিষয় আছে? এত বড় একটা মাইয়া কান্না করে? তুমি আমার রাগ ভাঙাতে তুমি কান ধরে উদ্বস করলেই তো আমি কান্না বন্ধ করে দিতাম। এটা করতে কে বলছে শুনি? আমি মনে করেছি ছোটবেলায় করছি, তাই এখন করলেও কাজে লাগবে। লজ্জা শরম বলতে কিছু নেই, আবার বলে ছোটবেলায় আমাকে একা পেয়ে কিস করতে করতে আমার সুন্দর গালগুলোকে লাল বানিয়ে দিতাম। তখন না হয় ছোট ছিলাম, তাই কিছু বলিনি। এখন তো আমি বড় হয়েছি, এখন করছো কেন? এখন আমার লজ্জা শরম বলতে একটা কথা আছে না? আচ্ছা, আর কখনো দিব না। এবার বাসায় চলো, অনেক বেলা হয়েছে। আজকের ঘটনার কোনো কিছুই যেন বাসার কেউ না জানে। আচ্ছা। তারপর রানা আর সুইটি বাসায় চলে গেল। এরপর রাতে সবাই খাবার খেয়ে শুয়ে পড়ল। রানা ছাদে গিয়ে বসে আছে আর আজকের কথাগুলো ভাবতেছে। ভাবতে ভাবতে সে কল্পনার জগতে চলে গেল। সুইটিকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলো। কিছুক্ষণ পর তার মোবাইলের কলের আওয়াজে সে বাস্তবতায় ফিরে আসে। মোবাইলটা হাতে নিয়ে দেখে তার আম্মু কল দিয়েছে। কেমন আছো আম্মু? ভুলেই তো গেলি আমাকে, নানা নানুকে পেয়ে মা বাবাকে তো ভুলেই গেছো। না আম্মু, তোমাদের কিভাবে ভুলবো? এমনি একটু ঘোরাঘুরি করি তো, তাই ততটা সময় হয় না। ও আচ্ছা, তো কেমন আছো আর কি করতেছো? আলহামদুলিল্লাহ ভালো, আর এখন ছাদে দাঁড়িয়ে আছি। মন ভালো আছে? আজকে সুইটির সাথে তার কলেজে গেছিলাম। ভালো। সুইটি কি আগের মতো ভদ্র শান্তশিষ্ট আছে? ভদ্র? আর সুইটি? ওর মতো দুষ্টু আর ফাজিল একটাও মেয়ে নেই। তোমাদের ফ্যামিলিতে নাই? তোর কি মনে আছে তুই ছোটবেলায় কত দুষ্টমি করতি? তার সাথে কিন্তু সে এইগুলো পছন্দ করতো না, আমার কাছে তোর নামে নালিশ করতো, আর আজকে সব কিছুই তার বিপরীত। আম্মু। আচ্ছা ভালো থাক, তাহলে সকালে কথা বলবো, আর সুইটিকে বিরক্ত করিস না। আচ্ছা। তারপর রানার আম্মু কল কেটে দিল। রানা কল কেটে দিয়ে ভাবতে লাগলো কত সুন্দর ছিল ছোটবেলাটা আমাদের। একটি জামাই বউ খেলতে বলছিলাম সুইটিকে, আর সুইটি এটার জন্য আম্মুর কাছে নালিশও করেছিল।
আর আজকে সেই সুইটি কত বড় হয়ে গেল, মনে হয় আমারও বড়। কথাগুলো ভাবা শেষ করে যখনই পিছনে ফিরবে তখনই অন্ধকারে কারো গায়ের সাথে ধাক্কা খেয়ে চিৎকার দিয়ে ওঠে। আও! পরিপূর্ণ চিৎকার দেওয়ার আগেই সুইটি রানার মুখ হাত দিয়ে চেপে ধরে। আরে জেগে যাবে তো সবাই, এত জোরে চিৎকার করলে। রানা ইশারা করে বলে তার মুখ থেকে হাত সরাতে। এরপর সুইটি হাত সরায়। তুমি এত রাতে এখানে কি করো? তুমি এখানে কি করো আগে বলো। ভালো লাগছিল না তাই এখানে আসছি। তুমি কেন আসছো? আমারও একই কারণ। আচ্ছা সিঙ্গাম, তোমার কি ছোটবেলার কথা সব মনে আছে? কিছু কিছু আছে। কেন, কি হয়েছে? না, কিছু হয়নি। আমি তোমাকে ছোটবেলায় খুব বিরক্ত করতাম। তুমি আম্মুর কাছে নালিশ করতে আর আম্মু আমাকে বকতো। তখন তো আমি বুঝতাম, তখন তোমাকে ভয় পেতাম আমি। তাহলে এখন ভয় পাও না কেন? এখন আমি বড়, আমার শক্তি আছে, তাই ভয় পাই না। কিন্তু আমার তো ছোট। তো কি হয়েছে? আচ্ছা, তোমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে পরিচয় করিয়ে দিবা না? আমার কোনো বয়ফ্রেন্ড নাই, আর বয়ফ্রেন্ড যদি থাকে তাহলে আমার এই বাসায় কোনো জায়গা নেই, নানা ভাই বলছে। তাই আমি সবার ভালোবাসা ত্যাগ করতে পারবো না একজনের ভালোবাসার জন্য। তাছাড়া ভালোবেসে কি হবে? বর্তমান স্বার্থ ছাড়া কেউই ভালোবাসে না, আর স্বার্থ ফুরিয়ে গেলে সে চলে যাবে আর আমি একা হয়ে যাব। খাওয়া দাওয়া সব বন্ধ করে দিব, তারপর ডিপ্রেশনে চলে যাব, কিংবা তাহার জন্য আত্মহত্যার পথ বেছে নিব। কেন এগুলো করব আমি? আমি এত বড়, যারা করছে তাহাদেরকে কেন আমি কোনো কারণ ছাড়া কষ্ট দিব? সুইটির কথাগুলো শুনে রানা অনেকটা অবাক হলো। সে ভাবতে লাগলো তার কথা তো ঠিকই আছে, যে অল্প ভালোবাসার জন্য আমরা নিজেদেরকে কষ্ট দেই। তোমার কেমন ছেলে পছন্দ হয়? আমার কোনো পছন্দ নেই। আমার নানা নানু মা বাবা সবাই বেঁচে আছে, আর তাহারা কখনোই আমার খারাপ চাইবে না। তাই তাহাদের পছন্দেই আমি বিয়ে করব, আর যেন সে আমার পরিবারের সবাই ভালোবাসে। কথাগুলো কলিজায় লাগার মতো। রানা ভাবতে লাগলো আম্মুকে বলে ওকে বিয়েটা করে নিব, কারণ ওর মতো কাউকে আমি আর পাবো না। আর ওকে বিয়ে করলে পরিবারের ভিতরে ভালোবাসাটা আরও বাড়বে। আচ্ছা তুমি এখন রুমে চলে যাও, অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমাও তুমি। তুমি কি করবা শুনি? তুমিও আমার সাথে চলো, ঘুমাবা। তারপর তাহারা দুজনেই ছাদ থেকে নেমে গেল, গিয়ে যে যার রুমে শোয়ার কথা শুয়ে পড়ল। সকালবেলা রানার ঘুম ভাঙে সুইটির আওয়াজে। কি হলো, আর কতক্ষণ ঘুমাবা? সবাই তোমার জন্য অপেক্ষা করছে নাস্তার টেবিলে। তুমি যাও, আমি আসছি। না, তুমি আমার সাথেই চলো। আচ্ছা 5 মিনিট অপেক্ষা করো, আমি ফ্রেশ হয়ে নেই। এরপর সুইটি রুমে বসে আছে আর রানা ওয়াশরুমে গেল। এরই মধ্যে রানার মোবাইলে কল আসে। সুইটির পাশেই বিছানায় ফোনটা ছিল, তাই সুইটি হাতে নিল, নিয়ে দেখে রানা আম্মু কল দিয়েছে। তখন সুইটি কল রিসিভ করে নেয়। আসসালামু আলাইকুম। কিরে মা, তুই ফোন রিসিভ করলি যে? রানা কোথায়? সে ওয়াশরুমে, আর আমাকে তার রুমে বসিয়ে রাখছে। ও আচ্ছা, ওর কি মন এখনো খারাপ নাকি? না, এখন হয়তো সে তার অতীতের সব ভুলে গেছে। অনেক ভালো এখন, সব সময় আমার সাথে হাসি খুশিই থাকে। তাহলে তো আমাদেরকেও গ্রামে আসতে হয়। তোমরা গ্রামে আসবা কেন? আমার সম্পর্কটা আরো গভীর করতে। মানে? তুই এত কিছু বুঝবি না, শুধু সবাইকে জানিয়ে দিবি যে আমরা আজ রাতের ট্রেনে গ্রামে আসছি, পুরনো কথা রাখার জন্য। তারপর সবাই বুঝবে। আচ্ছা। এরপর সুইটি মোবাইল রেখে দিয়ে দৌড় দিবে, এমন সময় পিছন থেকে রানা ডাক দেয়। এই দাঁড়াও, কার সাথে কথা বলছিলে আমার ফোন দিয়ে? সেটা তোমাকে বলবো কেন? বলতে বলছি না। এরপর 1 পা 2 পা করে সুইটির দিকে আগায়। সুইটিও 1 পা 2 পা করে পিছনে যেতে লাগে। এক পর্যায়ে সুইটি দেওয়ালের সাথে গিয়ে পিঠ থেকে দেয়। রানা তারপরও সুইটির দিকে আসছে। রানার চোখে কেমন জানি নেশা নেশা কাজ করছে। অবশেষে রানা এসে সুইটির পিছনের দেওয়ালে হাত দেয়। সুইটি তোতলাতে তোতলাতে বলল, কি হলো? তুমি এইভাবে আমার দিকে আসছো কেন? আমার মোবাইল দিয়ে কার সাথে কথা বলছো? তোমার আম্মা কল দিয়েছিল, তাই কথা বলছিলাম। আর এই সামান্য বিষয় নিয়ে এইভাবে কাছে আসা লাগে? এটা বলার সাথে সাথে রানা সুইটির 2 ঠোঁটের মধ্যে নিজের 2 ঠোঁট মিশিয়ে দেয়। সুইটি কিছুই বুঝতেছে না কি হচ্ছে এসব, শুধু চোখ দুটো বড় বড় করে রানার দিকে তাকিয়ে আছে। রানা তো ঠোঁট ছাড়ছেই না, প্রায় 2 মিনিট পর ছাড়ে। তখন রানা আর সুইটি দুজনেই হাঁপাতে থাকে। সুইটি কিছু জিজ্ঞেস করবে কিভাবে,
সে তো লজ্জায় মুখই উঠাতে পারছে না, তবুও মাথা নিচু করে জিজ্ঞেস করলো, এইসব কি? তুমি ঠিক এভাবে আমাকে কিস করছিলে, আর যখনই আমি করব তখনই তুমি এসে আমাকে জাগিয়ে দিলে, যার ফলে আমি আর স্বপ্নটা দেখিনি। সেটা তুমি স্বপ্ন দেখছো, এটা এখানে বাস্তবে। দুটোটা কখনোই এক হবে না। এত কথা না বলে চলো নাস্তা করো। চলুন না। কিছু বলছো নাকি? না, আপনাকে কি বলবো? এরপর রানা নিচে গেল। সবাই নাস্তার সামনে নিয়ে বসে আছে। প্রায় 1 ঘন্টা দেরি হলো নাস্তার প্রতিদিনের টাইম থেকে। কি হলো, তোমরা নাস্তা করছো না কেন? সবাই আপনার জন্য অপেক্ষা করছিল। তখনই সুইটি অনুভব করতে পারলো যে কেউ একজন তার পায়ে সুড়সুড়ি দিচ্ছে। নিচে তাকিয়ে দেখে রানা তার পায়ে সুড়সুড়ি দিচ্ছে। কি সমস্যা? ভালো লাগে। রানার এই পাগলামিগুলো সুইটির কাছে খুব ভালো লাগছে, কিন্তু সুইটি বুঝতে দিচ্ছে না, তাহলে রানার পাগলামি বেড়ে যাবে। সুইটি রানাকে ভালোবাসে অনেক আগে থেকেই, তাই সুইটির খুব ভালো লাগছে। নানা ভাই, একটা কথা বলবো? রানা মনে করলো রানার ব্যাপারে নালিশ করবে, তাই সে না বলতেছে, ক্ষমা চাচ্ছে। বলো। এই যে তোমার নাতি আছে না আদরের, আমার নানা ভাই কি করছে? রানা ভয়ে শেষ হয়ে গেল। তার মা বাবা রাতের ট্রেনে গ্রামে আসছে। আমাকে বলছে সবাইকে জানিয়ে দিতে, আর বলছে এটাও বলতে যে পুরনো কথা রাখতে আসছে। রানা অনেক বড় একটা নিঃশ্বাস ফেললো। তোমাকে কে বলছে? তোমার আম্মু। ও আচ্ছা, সবাই খুশি, কারণটা সবাই জানে, সুইটি আর রানা বাদে। আপনারাও জানবেন একটু পর। আমি রাতে আম্মুকে রিসিভ করতে যাব। আমিও যাব তোমার সাথে। তোমাদের যাওয়া লাগবে না, আমি যাব আর সুইটির বাবা যাবে। আচ্ছা, তুমি যেটা বলো। তারপর রানা নাস্তা শেষ করে রুমে চলে গেল। সুইটি টেবিলে বসে আছে। এমন সময় রানা উচ্চ আওয়াজে সুইটিকে ডাকতে থাকে, সুইটি। আসছি, এত চিৎকার করার প্রয়োজন নেই। এরপর সুইটি এক দৌড়ে রানার রুমে চলে গেল। সারের মতো এত জোরে চিল্লাও কেন? বউ মারা গেছে নাকি? বউ আসবে কোথায় থেকে? আমি কি জানি নাকি? আসো, ঘুরতে যাব। এখন? চলো না প্লিজ, ঘুরতে ইচ্ছে করছে খুব। আচ্ছা, আমি রেডি হয়ে নেই তাহলে। আর কি রেডি হবা? তোমাকে এমনি অনেক সুন্দর লাগছে, এর থেকে বেশি সাজুগুজু করা লাগবে না। বাইরে যাব, একটু প্রস্তুতির বিষয় আছে না? আরে ধুর। এটা বলে রানা সুইটির হাত ধরে নিয়ে গেল বাহিরে। সুইটি হা করে তাকিয়ে আছে। কি হচ্ছে এসব? দিন দিন এত পরিবর্তন কেন? কি করতে চায়? গন্তব্য কি? কেন এমন করছে আমার সাথে? কি চায় সে? এইসব নানান প্রশ্ন সুইটির মাথায় ঘুরছে, কিন্তু করার কিছু নেই। সুইটির ভালোই লাগছে তার সাথে ঘুরতে। এরপর রিকশায় উঠে দুজন একটা পার্কে চলে যায়। এখানে কেন? জায়গাটা সুন্দর না? কিন্তু আমাদের গ্রামে এত সুন্দর জায়গা আছে আমি তো জানতাম না। তুমি জানলে কি করে? ইউটিউবে এই জায়গার ভিডিও দেখছি, তাই লোকেশন চেক করে চলে আসলাম। ও আচ্ছা। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আগে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করব কেন? সারপ্রাইজ দিব তাই। আচ্ছা, বন্ধ করলাম। এবার দাও সারপ্রাইজ। তোমার হাতটা একটু দাও। এই নাও। রানার সুইটির হাতটি ধরে হাঁটু গেড়ে বসে বলে, দেখো সুইটি, আমি কোনো কবি কিংবা অভিনেতা নই। আমি শহরের একটা সহজ সরল ছেলে। আমি অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলি। আমি শহরের একটা মেয়েকে ভালোবাসছি, যেটা ছিল আমার জীবনের প্রথম রিলেশন। তাহাকে আমি অনেক ভালোবাসতাম বললে ভুল হবে, এখনও ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসার সাথে একটা ঘৃণ্য জন্ম নিয়েছে। তাহাকে ভুলতে গিয়ে আমি মানসিক অসুস্থ হয়ে পড়ি। নিজেকে কখনোই সুস্থ করতে পারবো ভাবিনি। সে চলে যাওয়াটা আমি মানতে পারিনি, আর কেন গেছে কারণটা আজও অজানা। তাহাকে দেখলে শুধু একটা কথাই জিজ্ঞেস করব, আমার কি দোষ ছিল? কেন আমায় ছেড়ে চলে গেছিল? সে চলে যাওয়াতে আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। তারপর আম্মু আমাকে তোমাদের কাছে পাঠায়, আর তোমার কাছে এসে আমি আগের আমিটাকে ফিরে পেয়েছি। আমি রিলেশন করতে চাই না। তুমি যদি রাজি থাকো তাহলে আম্মুকে বলে তোমাকে সারা জীবনের জন্য আমার করে রাখবো। এখন এটা তোমাকে প্রপোজ করলাম নাকি বিয়ের জন্য আবেদন করছি তাও জানি না, কারণ এই কয়েকদিনে আমি তোমাকে অসম্ভব ভালোবেসে ফেলছি। আর তুমি তো আমার ব্যাপারে সব কিছুই জানো। এখন তুমি কি আমার এই ভাঙা মনের দায়িত্বটা নিবা? আজকে আম্মু গ্রামে আসছে, তাহলে কালকে তোমার কথা আব্বু আম্মুকে বলবো। সুইটি কি বলবে বুঝতে পারছে না, কারণ সেও যে রানাকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসে, আর লুকিয়ে রাখতে পারছে না। এই সব কিছু অনেক তো লুকিয়ে রাখছে। এরপর সুইটি রানাকে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলে,
সেই ছোটবেলা থেকে তোমাকে আমি ভালোবাসি, কিন্তু কখনো বলতে সাহস পাইনি, কারণ তোমরা থাকো শহরে আর আমরা থাকি গ্রামে। তাছাড়া তুমি একজনকে ভালোবাসো শুনেছি। আম্মু তখন বলছে তুমি শহরের এক মেয়ে বিয়ে করবা। সেদিন আমি সারা রাত কান্না করেছিলাম, কারণ বুঝ হওয়ার পর থেকে একজনকে নিয়েই স্বপ্ন দেখতেছিলাম, আর সেটাই হলে তুমি। তুমি গ্রামে আসতেছো শুনে আমি যে কত খুশি হলাম সেটা তোমাকে বলে আমি বোঝাতে পারবো না। আমিও তোমাকে ভালোবাসি আর সারা জীবন বেসেই যাব। তুমি বাসো আর নাই বাসো। তার মানে আমার পাগলিটাও আমাকে ভালোবাসে? বড্ড ভালোবাসি তোমাকে রামছাগল। এটা কেমন নাম? সিঙ্গাম একটা। আমাকে তুমি সিঙ্গাম বলো আর আমি তোমাকে রামছাগল বলি, কাটাকাটি। তুমি যদি আমাকে কখনোই সিঙ্গাম বলো তাহলে আমিও রামছাগল বলবো। আরে এত হাসছো কেন? মানুষ দেখলে তোমাকে তুলে নিয়ে যাবে। কেন? কারণ পরীর মতো মেয়েকে সবাই নিতে চাইবে। পরিটা তো এক পুরুষেই আসক্ত। এই আসক্ত এরই অপেক্ষায় থাকবো সারা জীবন। চলো এবার বাসায়, আম্মু আব্বু আসছে, রান্না বাড়ার অনেক কাজ আছে। আর একটু ঘোরাঘুরি করি? না, অন্যদিন যাবো, একটা শর্ত আছে। তুমি বাসায় যাবা, এখানে আবার কিসের শর্ত? আচ্ছা তোমার শর্ত মানা লাগবে না, তুমি যাও, আমার যখন ইচ্ছে হবে তখন যাব। আচ্ছা বলো, আমি রাজি। একটা কিস করবা আর একবার ভালোবাসি বলবা। অন্য একদিন, আজকে না। আচ্ছা তাহলে আমি অন্যদিন বাসায় যাব। এরপর সুইটি একটা চারপাশ ভালো করে তাকিয়ে আলতো করে রানার গালে কিস করে দেয় আর ভালোবাসি বলে একটা দৌড় দেয়। এরপর দুজনে বাসায় চলে গেল। দিন গড়িয়ে রাত চলে আসে। পুরো বাড়িতে আজকে সবাই জাগ্রত, কাহারও চোখে ঘুম নেই। সবাই অপেক্ষা করছে হল রুমে বসে। এইদিকে সুইটি চারপাশে তাকিয়ে কোথাও রানাকে দেখছে না, তাই রানার রুমের দিকে যাচ্ছে। রানার রুমে ঢুকতেই লাইট অফ হয়ে যায়, দরজা বন্ধ করে ফেলে। সুইটি কিছুটা চমকে ওঠে। এমন সময় পিছন থেকে কেউ এসে সুইটিকে জড়িয়ে ধরে। সুইটি চিৎকার করতে যাবে, তখনই মুখ চেপে ধরে বলে, চিৎকার করবা না, আমি রানা। এরপর সুইটি জোরে একটা কামড় দেয়। রানা হাত সরিয়ে ফেলতে বাধ্য হয় সুইটির মুখ থেকে। লাইট বন্ধ করছো কেন? আমি ভয় পাইছি অনেক। সময় নষ্ট করা যাবে না, এইরকম আর সুযোগ পাবো না। এটা বলেই সুইটির দুই ঠোঁটের ভিতরে নিজের দুই ঠোঁট ডুবিয়ে দেয়। সুইটিও রানার সাথে তাল মিলাচ্ছে। দুজনেই বাস্তব জীবনে ফিরে আসে। দরজার টুকটুক আওয়াজে রানা আর সুইটি দুজনেই ভয় পেয়ে গেল। অপর পাশ থেকে আওয়াজ আসছে, রানা, দরজা খুলো বাবা, তোমার রুমের লাইট বন্ধ কেন? আম্মু। তুমি লুকিয়ে পড়ো, দেখলে সমস্যা হবে। কোথায় লুকাবো? বেলকনিতে চলে যাও। কি হলো রানা, দরজা খুলো। খালামণি, আমার রুমের লাইনে কি যেন সমস্যা হয়েছে, তাই আমি দেখছি কেন লাইট জ্বলে না। আচ্ছা দরজা খুলো, আমিও তোমাকে হেল্প করছি। আচ্ছা আমি আসছি খালামণি। এরপর রানা দরজা খুলে দেয়। সুইটির আম্মু ভিতরে চলে আসে। এরই মধ্যে সুইটির ফোনে কল আসে। সাথে সাথে সুইটি মোবাইলটি ছুঁড়ে ফেলে দেয় রানার বিছানায়। কি ব্যাপার, সুইটির মোবাইল তোমার রুমে কেন? আসলে আন্টি। কি হলো, বিড়বিড় করে কি বলতেছো? আসলে আন্টি, আমার ফোনে এমবি নাই, তাই সুইটির মোবাইলটা আমি রেখে দিয়েছি। ও আচ্ছা। এরপর সুইটির আম্মুকে মোবাইলটি হাতে নিল। হাতে নিয়ে দেখে সুইটির বাবা কল দিয়েছে, তাই সুইটির আম্মু কল রিসিভ করার সাথে সাথে অপর পাশ থেকে বলে উঠল, কই তুই মা? তোর খালামণি সবাই তো বাসায় চলে আসছে, নিচে তোকে সবাই খুঁজতেছে। সুইটির আম্মুর সাথে সাথে মোবাইলটা কেটে দিয়ে রানাকে বলে, সুইটি কোথায়? তোমার আম্মু আপু চলে আসছে। আমি তো জানি না সুইটি কোথায়। আচ্ছা আমি দেখছি, তুমি থাকো। এরপর সুইটির আম্মু চলে গেল আর সুইটি বেলকনি থেকে রানার রুমে চলে আসে। রুমে আসতেই রানা আবার পাগলামি শুরু করেছে। এত লুচ্চা কেন তুমি? সব সময় এরকম করো কেন? সবাই আমাকে নিচে ডাকছে, ছাড়ো আমায়। এইরকম সুযোগ কখনই পাবো না, কারণ কাল থেকে বাসা ভর্তি মেহমান থাকবে। আর একটু আদর করি প্লিজ। প্লিজ ছাড়ো, বিয়ের পর যত ইচ্ছা করিও, এখন আমাকে সবাই খুঁজতেছে। এটা বলে সুইটি নিচে চলে গেল। গিয়ে দেখে রানার আম্মু আব্বু দাঁড়িয়ে আছে। সুইটি গিয়ে তাদের পায়ে সালাম করলো। এরপর রানার আম্মু সুইটিকে টেনে বুকে নিয়ে বলল, তোমার জায়গা পায়ে নয়, বুকে মা, আসো, বুকে আসো। বাবা, আমার মেয়েটাকে তো অনেক সুন্দর লাগছে, যতটা ভাবছিলাম তার থেকেও বেশি সুন্দর লাগছে, মাশাল্লাহ। সবাইকেই তো দেখছি, রানা কোথায়? তাই তো, আমার বাবাজান কোথায়? এই যে আম্মু এখানে। কেমন আছো বাবা? আম্মু ভালো। এখন তোমরা ফ্রেশ হও আগে, তারপর বিশ্রাম নাও। সকালে তোমাদের সাথে কিছু কথা আছে। যা হওয়ার সকালেই হবে, এখন অনেক রাত হয়েছে, সবাই ঘুমাইতে যাও।
তারপর সবাই সবার রুমে চলে গেছে, সুইটি রানার রুমে চলে গেল। কি ব্যাপার, তুমি ঘুমাবা না? আন্টি যদি আমাদের সম্পর্ক মেনে না নেয় তাহলে কি করবা? তুই কি পাগল নাকি? আমি যা বলবো তাই হবে। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না, এটাই শেষ কথা। আমার কেমন জানি ভয় হচ্ছে, কেন জানি মনে হচ্ছে তোমাকে হারিয়ে ফেলবো। আর এইসব চিন্তা ভাবনা বাদ দাও, ইনশাল্লাহ আমাদের সম্পর্ক মেনে নিবে। এখন তুমি গিয়ে ঘুমাও। আচ্ছা। সকালবেলা সুইটি সবার আগে উঠে নাস্তা বানিয়ে ফেলে। তারপর নাস্তার টেবিলে রেডি করে সবাই এক একজন করে ডেকে নিয়ে আসে। 20 মিনিটের মধ্যে সবাই টেবিলে, শুধু রানা ছাড়া। রানা খাবে কখন? আমি নিয়ে আসছি আন্টি, আপনারা খেয়ে নিন। এরপর সুইটি রানাকে ডাকতে গেল। রানা সুইটিকে টান মেরে কোলে নিয়ে ঘুমায়। ছাড়ো বলছি, দরজা খোলা, কেউ দেখে ফেলবে, দেখে ফেললে খারাপ ভাববে। আর সবাই তোমার জন্য অপেক্ষা করছে নাস্তার টেবিলে। আর একটু এভাবে ঘুমাই, ভালো লাগছে গো। তুমি নাকি আম্মুকে কি বলবা? এখন সেই সুযোগ আছে, বলতে মন চাইলে নাস্তার টেবিলে আসো, আমি যাচ্ছি। এটা বলে সুইটি চলে গেল। রানা তাড়াহুড়ো করে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। কি রে, এত সকালে কেমনে উঠলি? অভ্যাস হয়ে গেছে। ভালো এটা। আম্মু, তোমাকে একটা কথা বলবো ভাবছি। এখন এখানে যেহেতু সবাই আছে তাই সবার সামনে বলছি। সেটা হলো, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি সুইটিকে বিয়ে করব। এখন তোমরা রাজি থাকলেই হবে, কারণ আমি সুইটিকে আর সুইটি আমাকে ভালোবাসে। আমি আমার জীবনসঙ্গী হিসেবে সুইটিকে পারফেক্ট মনে করি। এখন তোমরা যদি হ্যাঁ বলো তাহলে সব কিছু ঠিক, আর তা না হলে আমরা পালিয়ে বিয়ে করব। রানার কথা শুনে সবাই চুপ হয়ে গেল। কেউ খাবার আর মুখে দিচ্ছে না, সবাই নীরবতা পালন করছে। রানারও চুপ হয়ে আছে। সুইটির তো ভয়ে বুক কাঁপছে। কিছুক্ষণ পর টেবিলের সবাই খিলখিল করে হেসে ওঠে। কি ব্যাপার, তোমরা হাসছো কেন এমন করে? আমরা তোদের বিয়ে সেই ছোটবেলায় ঠিক করে রাখছি, আর আমি আর তোর বাবা গ্রামে আসছি তো তোদের বিয়ে দিয়ে আর সুইটি মামনিকে বৌমা করে নিয়ে যেতে। সত্যি? বাবা। সুইটি লজ্জায় সেখান থেকে চলে গেল, নিজের রুমে গেল। তখন রানাও সুইটির পিছন পিছন যেতে লাগলো। পিছন থেকে গিয়ে সুইটিকে জড়িয়ে ধরলো। এবার খুশি তো? তুমি মনে হয় খুশি না। আমি যে কতটা খুশি সেটা বলে বোঝাতে পারবো না। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরল। পরের দিন তাহাদের বিয়ে হয়।